শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন সঙ্গীতের মানুষ, অর্থাৎ আমাদের গানের মানুষ, আমাদের প্রাণের মানুষ। সেই গানের গল্প, প্রাণের গল্পই শুনবো তার কাছ থেকে। সাথে আছেন আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী ডক্টর প্রিয়াঙ্কা গো। শুভেচ্ছা আপনাকে। সেই সাথে তো আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান, নতুন দায়িত্ব। কেমন আছেন সব মিলে? সব মিলে খুব ব্যস্ত আছে, কিন্তু ভালো আছে। কি চলছে এখন? এখন তো একসাথে একটি বিভাগের প্রধান হিসেবে আছেন, সেখানে অনেক দায়িত্ব, অনেক কাজ, সেই সাথে আপনার সঙ্গীতের জীবনে নিজস্ব একটা পথ চলে রয়েছে। তো দুটার কোলাবোরেশনে এখন সময়টা কেমন? সময়টা খুব ভালো, সুন্দর। অফিস মানে সকাল শুরু হয় অফিসের কার্যক্রম দিয়ে, তো শেষ হয়ও আসলে দিনটা শেষ হয় অফিসের কার্যক্রম দিয়ে। তার মাঝে বিভাগীয় কাজকর্ম থাকে, ক্লাস থাকে, অনেক কিছু থাকে। এবং এর পরের সময়টা যতটুকু পাই ততটুকু সঙ্গীতের জন্য, আমার নিজের পারফরমেন্স প্র্যাকটিস, শেখানো, সব কিছু মিলে পরের সময়টুকু, এবং অবভিয়াসলি আমার সংসার, সব কিছু মিলে ওই সময়টা ম্যানেজ। কখনো কি ভেবেছিলেন যে একটি সঙ্গীত বিভাগের প্রধান হবেন, এবং এটা হওয়ার জন্য আসলে যে জার্নিটা, যে পথ চলাটা, সেটা আসলে কেমন ছিল? আমি আসলে কোনো কিছুই ভাবি না যে কি হব। আমি শুধু ভেবেছি যে আমি গান গাইবো, আমি এতটুকুই আমার ভাবনা ছিল। এবং আজকে এখানে বসেও আমার একই ভাবনা, যে আমি যেন একটু সুস্থ থাকতে পারি এবং সুস্থতা বজায় রেখে আমি যেন গানটুকুই গাইতে পারি। আর এই বিষয়গুলো আসলে এর পার্ট অফ লাইফ, অনেক কিছুই আসবে এবং সেটা একসময় চলেও যাবে, কিছুই থাকবে না, শুধু গানটুকু থাকবে। সো ওইটাই বলার, যে কোনো কিছুই প্রেডিক্টেবল ছিল না, এটাও একটা আনপ্রেডিক্টেবল, এবং সব কিছুই, শুধু গানটুকুই আমার কাছে প্রেডিক্টেবল, যে আমি গানটা গাইতে চাই এবং সেটা নিয়ে বাকি। কিন্তু সেই গানের জন্য তো আসলে নিজেকে তৈরি করা, তার জন্য রেওয়াজ, তার চর্চা, তা নিয়ে কাজ করা, এটার জন্য তো নিজেকে অনেকভাবে তৈরি করতে হয়েছে। তো এই তালিমটার আসলে শুরুর দিকের গল্পটা জানতে চাই, কবে থেকে শুরু করেছেন এই পথের যাত্রা? শুরু তো ছোটবেলায় হয়েছে, আমি টাঙ্গাইলে বড় হয়েছি। তো বাবা মাই গান শিখিয়েছেন, নাচ, সব কিছুই একসাথেই, সেই সাংস্কৃতিক পরিবেশটা বাসায় ছিল আমাদেরকে আমরা তিন বোনকেই শিখিয়েছেন। এবং দেখা যায় যে ওই প্রথমে বড়দির কাছ থেকে শুনে শুনে হারমোনিয়াম ধরা, তার কাছেই দেখা, সে মাস্টারমশাইয়ের কাছে গান শিখতো, শুনে শুনে শেখা। তারপর এক সময় উদীচিতে ভর্তি হলাম, সেখানে ওস্তাদ আনন্দ চক্রবর্তীর কাছে শেখা, তার কাছে মূল আমার যেই তালিমটা সেটা তার কাছে শেখা। তারপরে আমি মানে যাকে পেলাম, মানে এই সঙ্গীত জগতে হাঁটার জন্য যার সান্নিধ্য পেয়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অসিত রায়। তো তিনি আমাকে আসলে সঙ্গীতের এই বিস্তৃত জগৎটা সম্পর্কে জানিয়েছেন, তার কাছ থেকেই শিখেছি, জেনেছি। এবং এর পরপরই আইসিসিআর স্কলারশিপ নিয়ে আমি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যাই এবং শোবা স্টার্ট। এই যে ছোটবেলার কথা যখন বলছিলেন, তখন উঠে এসেছে বাবা মা যখন এই সঙ্গীতের একটা পরিমণ্ডলে বড় করেছেন, তখন আপনাকে ছোট্ট প্রিয়াঙ্কাকে দেখেছেন হারমোনিয়াম হাতে তিনি গান করছেন। তারপর এখন এত বড় একটা দায়িত্বে তিনি রয়েছেন একটি বিভাগের প্রধান হিসেবে, এবং তাছাড়াও তো তার সঙ্গীত শিল্পী হিসেবে একটি বড় পরিচয় রয়েছে ইন্ডাস্ট্রিতে। তো এই প্রিয়াঙ্কাকে এবং ওই প্রিয়াঙ্কাকে দেখা, তাদের অনুভূতিটা এখন কেমন থাকে? তাদের অনুভূতি একটু এক মিনিট পরে বলি, আগে আমার অনুভূতি বলি। আমার নিজেরই মাঝে মাঝে বিশ্বাস হয় না। আমার মনে হয় যে আচ্ছা, এতগুলো কাজ আমি করছি একসাথে, নিজের কাছেই মাঝে মাঝে নিজেকে অচেনা লাগে। তো এটা হচ্ছে আমার নিজের ওপিনিয়ন। আর মা বাবার কাছে আমি আসলে জিজ্ঞেস করি না, জানি না আসলে তাদের তারাও কখনো বলে হ্যাঁ না, তারা শুধু এইটুকু বলে যে নিজের যত্ন রেখো, নিজের প্রতি খেয়ালটা রেখো। আর যেখানে যা সাপোর্ট, এখন যদিও ব্যস্ততা অনেক বেশি বেড়েছে, এবং সেই সহযোগিতা আমার বাবা মার কাছে আমি পরিপূর্ণভাবে পাচ্ছি। আমার অনুপস্থিতি আমার সংসারটা দেখে রাখছে, আমার বাচ্চাদের দেখে রাখছে, আবার আমি ফিরলে আমাকেও দেখে রাখছে। তো মনে হয় যে তাদের নিশ্চয়ই সেই গর্বের জায়গাটা আছে বলেই হয়তো আমাকে আরো বেশি করে তারা সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসাটা হয়তো আরো বেশি হচ্ছে এরকম। তো সেই সঙ্গে আমার যিনি কর্তা, উনিও ভীষণভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন। সংসারের একটা কাজ আমি করলে বাকি কমপ্লিট করার কাজটা উনি করে দেন। তো এইসব সব কিছু মিলে আমার কাছে মনে হয় নিশ্চয়ই তারা প্রাউড ফিল করেন। এবং নিশ্চয়ই তো শুধুমাত্র
এই গানের পথের যাত্রা তো নয়, টেলিভিশনের পর্দায় যখন আপনাকে তারা দেখেন কিংবা কোনো প্লেব্যাকের গান যখন তারা শোনেন, সেটা তো সবসময় তাদের জন্য একটা ভালো লাগা ছিল। দেখছেন কখনো যে আপনার গান বা আপনার পরিবেশনা তারা দেখছে টেলিভিশনে বা শুনছে? সেটা সামনে বসে আমি দেখিনি, কারণ আমি তো দেখা যায় লাইভে গান, হ্যাঁ লাইভে হয়তো তারা ওখান থেকে দেখছে। আমার বাবা বলে যে এই প্রোগ্রামটা কখনো ভালো না লাগলে সেটা বলে এটা ভালো হয়নি, প্র্যাকটিসটা তোমার একটু বেশি করতে হবে, খালি দৌড়াদৌড়ি করো, একটু সময় দাও আর একটু, এটা বলে। আবার ভালো হলে বলে আজকে খুব ভালো হয়েছে গান, মানে এই জিনিসগুলো বাবা খুব নোটিস করেন, খুব বলেন। আচ্ছা, মার কাছে সব ভালো। গানের সমালোচনা কে করেন বেশি? বাবাই করেন। বাবা। আর মানে এমনি এখন তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলিও হয়েছে। হ্যাঁ, না আমার হাজবেন্ড সমালোচনা খুব একটা করে না, তার ভালো লাগলে হ্যাঁ মোটামুটি প্রশংসা করে, ভালো লাগলে ভালো বলে, ভালো না লাগলে সে কিছু বলে না। তো ভালো লাগলে সে সেটা স্পেসিফিক্যালি বলে আর কি। আচ্ছা, তো সব মিলিয়ে এখন কাজ তো চলছে, এবং ডিপার্টমেন্টের কথা যদি আসি, নতুন দায়িত্ব নেওয়ার পর নিজে অনেকগুলো কার্যক্রম নিজের মতো করে কিন্তু সাজিয়ে নেওয়া হয়, যে সঙ্গীতের জন্য এখন আমি আমার পক্ষ থেকে আসলে কি করতে পারি, এ বিষয়ে এখন কি চিন্তা করছেন? আমার দায়িত্ব নিয়েছি আমার 7 মাস হয়ে যাচ্ছে আর কি। তো এর মধ্যে বেশ কিছু সময় একটু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো অনেক কিছু করে উঠতে পারিনি, কিন্তু আস্তে আস্তে গুছিয়ে উঠছি আমরা। কিছু দায়িত্ব মনে হয় আমার কাঁধে একটু বেশি, সবার এক্সপেকটেশন বেশি যে আচ্ছা সে শিল্পী, তার মানে সে হয়তো অনেক বেশি কাজ করবে বা কিছু। তো সেই জায়গাটা আমি কিছুটা ভেতরে ধারণ করি যে সত্যিই তো, যে দায়িত্ব যত দিনের জন্য আমার আছে তার মধ্যে নিশ্চয়ই আমার কিছু ক্রিয়েটিভ কিছু আমার করা উচিত অ্যাজ অ্যান আর্টিস্ট। তো সেখান থেকে আমি কিছু আমার টু ডু লিস্ট করেছি, কিছু কিছু কাজ আমি শুরু করেছি। এর মধ্যে যেমন ব্যান্ড মিউজিক নিয়ে কাজ, এটা নিয়ে আমাদের ছেলে মেয়েদের মধ্যে খুব মনে কষ্ট থাকে। সঙ্গীত বিভাগ শুধু মানে আমাদের বেসিক গানগুলো নিয়ে করে, আমাদের তরুণ প্রজন্মের একাংশ তো তারা খুবই এই সঙ্গীতের প্রতি অনুরক্ত, সেটা নিয়ে কেন বিভাগ কথা বলে না? তারা কি এই ক্ষেত্রে একটু মানে একটু নাকুচু বা তারা পছন্দ করছে না? তো এটা নিয়ে একটু আমার মনে হয়েছে ওদের কাছাকাছি আসা প্রয়োজন, ওদের ভুলটা ভাঙানো প্রয়োজন। তো সেই আলোকে একটা সেমিনার করেছি যেখানে আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী নকিব খান এসেছিলেন, তারপর পলাশ নূর এসেছিলেন। দে আর ভেরি হ্যাপি, তাদের অনেক প্রশ্ন ছিল, তারা উত্তর দিয়েছেন, এবং সেখান থেকে একটা ফাইন্ডিংস আসলে এসছে যে গান আসলে কোনোটা খারাপ না। আমাদের অ্যাপ্রোচটা আমরা যদি নেগেটিভ করে ফেলি তখন সেটা পুরো দায় পড়ে যায় সেই গানের উপরে। তো মিউজিক অলওয়েজ পজিটিভ, মিউজিক অলওয়েজ ভাইব্রেন্ট, মিউজিক অলওয়েজ কি বলবো মানে রিফ্রেশমেন্ট। সব গানই হয়, এক একটা গানের আবেদন এক এক রকম, এক একটা গানের অডিয়েন্স এক এক রকম, বাট সুর তো সুরই। তো সেখানে যারা গান মানে যারা শিল্পী বা যারা শব্দ ইয়ে করেন, ব্যালেন্স করেন, তো তাদের হয়তো কিছু খামতির কারণে বা তাদের কোনো অভাববোধের কারণে সেটা আমাদের নেগেটিভভাবে সামনে আসে, অ্যাপ্রোচটা অন্যরকম হয়। তখন সেই কিছু মানুষের জন্য আমরা পুরো জনরাটাকে খারাপ বলে ফেলি। আমার মনে হয় সেটা উচিত না। সঙ্গীত সার্বজনীন, মানে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ইজ মিউজিক। তো আমার মনে হয় আমার সেদিকেই সবার ফোকাস থাকা উচিত। একেবারেই তাই। এই তো আমরা শুনলাম যে নতুন দায়িত্বে কিভাবে নিজেকে তৈরি করছেন, এবং আমরা খুবই সম্প্রতি মানে এক সপ্তাহ হয়নি আমরা একটা শাস্ত্রীয় সঙ্গীত উৎসব শুরু করেছি সঙ্গীত বিভাগের উদ্যোগে। আচ্ছা, তো সেটা খুবই সাকসেসফুল গিয়েছে, মানে সবাই এত খুশি হয়েছে, এবং বিভাগের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও এসছেন, বাইরের অনেকেই এসছেন যারা শাস্ত্রীয় সঙ্গীত ভালোবাসে। তো সবাই ভীষণ খুশি যে সঙ্গীত বিভাগ এই কাজগুলো করছে, এবং সেটা সবার সমানে। আমি একলা করছি তা কিন্তু নয়, সেটা আমার পুরো বিভাগ, আমার সকল ফ্যাকাল্টি মেম্বার্স, আমার স্টুডেন্টসরা, ওদেরকে আমি বলেছি অনুষ্ঠান তোমাদের, আমি শুধু তোমাদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছি। ওরা সমস্ত কিছু করে দিচ্ছে, এবং আমার সহকর্মীরা, আমার কর্মকর্তা কর্মচারী, তারা দিনরাত খাটছে। তো সবকিছু মিলে আমার মনে হয় যে সবার ঈশ্বরের আশীর্বাদ এবং সবার সহযোগিতা থাকলে। চোখের সামনে যখন স্টুডেন্টদেরকে দেখেন এ ধরনের চর্চা করছে, কাজ করছে, তখন কি নিজের যে স্টুডেন্টশিপের যে জার্নিটা ছিল ওটার কথা মনে পড়ে? মনে পড়ে, যে বললাম যে আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই যে আচ্ছা আমি তো এখন বিভাগীয় প্রধান, আমাকে তো এত ছোটাছুটি দৌড়াদৌড়ি, একটু স্থির হয়ে বসতে হবে মাথাটা কাজে লাগানোর জন্য, ভুলে যাই। ওদের সাথে যখন আমি নিজেও ছোটাছুটি করে কাজ করি, আমি আসলে মানে ওদের লাইফেই তখন বিলং করি আমার মনে হয় আর কি। তো
তো আবার যখন চেয়ারে এসে বসে আছে তখন একটু ঠান্ডা মাথায় দায়িত্ব ওদের কাজ। যখন যে কাজটা করছেন আসলে তখন সেখানেই নিজেকে হারিয়ে ফেলছেন নিজের মতো করে। আমরা একটু প্লেব্যাকের প্রসঙ্গেও আসতে চাই। প্লেব্যাকে গান গেয়েছেন, প্রথম প্লেব্যাক যেটি ছিল সেটির কথা যখন মনে পড়েন তখন কেমন লাগে আসলে প্লেব্যাকের ওই সময় জার্নিটা কেমন? ওইটা আসলে আমার আনএক্সপেক্টেড। আমি ভাবিনি যে আমাকে প্লেব্যাকের জন্য কখনো ডাকা হবে, কারণ আমি ডিফারেন্ট, মানে বাংলাদেশের ফিল্ম মিউজিকের যে ধরনের গান হয় আমি তো সেই ধরনের গান করিনি, একদমই ডিফারেন্ট জনার। আমি পুরোপুরি ক্লাসিক্যালি করেছি, সেই সঙ্গে আমি নজরুল সঙ্গীত কিছু করেছি। তো তখন যখন আমি প্রথম ডাক পাই, মূলত প্রথম আমার কাজ হচ্ছে নেকাব্বরের মহাপ্রয়াণ। তো সেটা মাসুদ পথিক ভাই ডেকেছিলেন এবং কবি অসীম সাহার লেখা সুর করা একটা কীর্তন গান ছিল 2014-তে। তো সেটা সব বিভাগেই মোটামুটি অনেকগুলো জাতীয় পুরস্কার পায়, আমি পাইনি কিন্তু ফিল্মটা পায়। তো সেটা আমার প্রথম একটা অভিজ্ঞতা হলো ভিন্ন রকমের। এবং তার পরপরই সানি জুবাইর ভাইয়ের কথা সুরে পরপর দুটো গান একই বছর করেছি, একটা ইমপ্রেসের সিনেমা ঘাসফুল এবং আরেকটা হচ্ছে যেটার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই, অনিল বাগচির একদিন, এই সিনেমার জন্য। ওটাও সানি জুবাইর ভাইয়ের কথা এবং সুর, এবং দুজন গুণী নির্মাতার সিনেমা, আকরাম খান এবং মোর্শেদ স্যার। তো এটা একটা অন্যরকম অনুভূতি ছিল। এবং যখন আমি আসলে জানতে পারি যে আমার এই গান মানে জমা দেওয়া হয়েছে, তো সেটা তো যায় না, 2 বছর পর, আমি 17-তে হয়তো ডিক্লেয়ার হয়েছে। হ্যাঁ, তখন আমি ফোন আসলে আমি ফোন আমাকে প্রথমে করেছেন, এটা এতদিন বলিনি, আজকে একটু বলছি, আমিরুল ভাই ফোন করেছিলেন যে তুমি কি কোনো এরকম গান টান করেছো নাকি? আমি বলছি হ্যাঁ করেছি, সে তো অনেক আগের কথা, বছর 2-3 হয়ে যাবে। বলে তুমি তো তাহলে, মানে ওটা জুরি বোর্ড সব হয়ে যাওয়ার পরে উনি বলছেন তাহলে তুমি একটা ভালো সংবাদ 2-1 দিনের মধ্যে পেয়ে যাবা। তো ঠিকই 2 দিন পরেই গ্যাজেট প্রকাশ। উনি কিন্তু বলেননি, উনি জানতেন, উনি বলেছে ওই যে 2-1 দিন যাতে, তখন তো আমি বুঝেছি চলচ্চিত্র পুরস্কারের কথা যখন জিজ্ঞেস করেছে এবং যখন বলছে ভালো একটা নিউজ তুমি পাবা, তো তখন মানে ওই যে বেশ কয়েকটা ওতে লাভ দিয়েছিলাম, একটু চিৎকার করেছিলাম, মানে এটা আসলে আমি আনবিলিভেবল। যে কোনো প্রাপ্তিতেই কি এক্সাইটমেন্টটা সবসময় একই রকম থাকে? একই রকম থাকে না, মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটা তো আমার কাছে কি বলবো স্বপ্নের মতো, আমি ভাবিনি কখনো। কর্মসূত্রে অনেক কিছু হবে, অনেক দায়িত্ব আসবে বা কিছু, সেটা আসতেই পারে, কিন্তু এই বিষয়গুলো মানে আমি খুব একটা আশা করি না যে আমি এটা করলে হয়তো এটা আসবে। আমি আমার মতো কাজ করে যাই, গানের ক্ষেত্রে বলছি, গান গেয়ে যাই বা কে ডাকছে কে, সেখানে আমার 100% আমি দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা থেকে মানে সেই কাজের অনুযায়ী যে এত বড় একটা সম্মাননা আমার যুক্ত হতে পারে বা আমি পেতে পারি, সেটা আমি ভেবে কাজ করি না কখনো, এবং যখন শুনি বা পাই তখন ভীষণ আনন্দ হয়। যে গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেই গানটির 2 লাইন কি আমরা শুনতে পারি আপনার কণ্ঠে? আমার সুখ সে তো নীড়হারা বন পাখি, আমার সুখ সে তো নীড়হারা বন পাখি, নিঃসঙ্গ জীবন আমার, কি করে সে ব্যথা ঢাকি, কি করে সে ব্যথা ঢাকি, আমার সুখ সে তো নীড়হারা বন পাখি। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুরোধটি রক্ষা করার জন্য। একই বছর ইমপ্রেস টেলিফিল্মের একটি ছবি ঘাসফুল, সেখানে আপনি গান করেছেন, ওই গানটির কথাও আমাদের কিন্তু এখন ভীষণভাবে মনে পড়ছে, যেহেতু গলায় আজকে একটু বলছিলেন ঠান্ডা লেগেছে, তাই সেই গানটির কিছু অংশ আমরা দর্শকদের সাথে নিয়ে চ্যানেল আর্কাইভ থেকে দেখে আসি। চলুন প্রিয় দর্শক। বহুদিন পরে সকালটাকে মনে হলো কোনোদিন দেখিনি আগে, বহুদিন পরে সকালটাকে মনে হলো কোনোদিন দেখিনি আগে, শিশির করে
এই যে এত বছর আগের একটি গান করা এবং অনেকগুলো স্মৃতি দেখে কেমন লাগলো টেলিভিশনের পর্দায়? আমার খুব খুব ভালো লেগেছে। এটার চিত্রায়নটা এত সুন্দর, মানে বহুদিন পর সকালটাকে মনে হয় কোনো দিন দেখিনি আগে। তো গানের কথাগুলো এত সুন্দর, সকালবেলা যখন চ্যানেলের গান দিয়ে শুরুতে গাই তো এই অনুরোধটা সবসময় থাকে। এবং এই যে আবহ সাইকেলে করে যাচ্ছে, একটা কুয়াশা ঘেরা রাস্তা, নির্জন, এটার একটা গানের সঙ্গে খুবই চমৎকার সিকোয়েন্স। এবং আমি যতবার গাই, এবং এই গান নতুন অনেকেই গাইছে, নতুন যারা গান করছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, আমার খুব ভালো লাগে, মনে হয় আমার থেকে ওরা বেশি ভালো গাইছে। এটাই তো শিল্পীর আসলে নমনীয়তা, তার বিনয়, যা তাকে সব থেকে বড় করে তোলে। আপনি কিছুক্ষণ আগে বলছেন একটা সেমিনারের কথা, শাস্ত্রীয় সঙ্গীত, নজরুল সঙ্গীত সব কিছুর মানে একটা কাজ আপনি করেছেন। তো কিছুদিন আগে কিন্তু বাংলা খেয়াল উৎসবের আয়োজনটি হয়ে গেল, 12তম বাংলা খেয়াল উৎসব, সেখানেও আপনি পার্টিসিপেট করেছেন, গান গেয়েছেন, এবং এর সাথে তো আপনার সম্পৃক্ততা অনেক বছর ধরেই রয়েছে। তো সেই জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই। এবং প্রথম আয়োজন থেকেই রয়েছে। ইনফ্যাক্ট চ্যানেল আই শুরু করেছে বাংলা খেয়াল উৎসব, সেটা মানে সারা রাত ব্যাপী হয়। আমাদের ভাষার মাস ফেব্রুয়ারি মাস, তো সেখানে আমাদের আসলে নিবেদন থাকে। এবং আজাদ রহমান চাচার যেই মূল ভাবনাটা ছিল, বাংলা খেয়াল তো আছেই, যে বাংলা ভাষায় বাংলা ভাষাকে আরও করে তোলা, মানুষের কাছে নিয়ে আসা। শাস্ত্রীয় সঙ্গীত মানুষ কম শোনে, বা সেটার আমার দর্শক সংখ্যা, শ্রোতার সংখ্যা কম। এবং যারাও আছে দেখা যায় অনেকে বলে আচ্ছা এই ভাষা ভিন্ন ভাষা, যদিও শাস্ত্রীয় খেয়ালের ভাষা বা ধ্রুপদের ভাষা সেটা আলাদা একটা ভাষা, কারণ যেখান থেকে এটা সৃষ্টি হয়েছে সেই ভাষাতেই এটা সাবলীল অনেক বেশি। কিন্তু তা সত্ত্বেও তার যে চেষ্টা, মানে একান্ত চেষ্টা আমি বলবো, সবাইকে নিয়ে চেষ্টা, সবটা মিলেই বাংলা খেয়াল বাংলাদেশে একটা জায়গায় দাঁড়িয়েছে এসে। এবং সেটার জন্য অবশ্যই তার প্রতি আমার মনে হয় যে বাঙালিদের কৃতজ্ঞ থাকা উচিত। কারণ উনি এটা নিয়ে আসলে যুদ্ধ করে গেছেন, বলেছেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বাংলা খেয়াল নিয়ে কাজ করব, এবং সেটা তিনি করেও গিয়েছেন। আমরা তাকে হারিয়ে ফেলেছি, এই জন্য প্রতিটা মুহূর্তে এই মাস আসলেই ভীষণভাবে মনে পড়ে আজাদ চাচা। উনি ডেকে ডেকে গান করাতেন, মাঝে মাঝে দেখা গেল আমরাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, এই চাচা ফোন দিবেন, কেন পালিয়ে বেড়াচ্ছি, কারণ আবার গিয়ে নতুন একটা গান তুলতে হবে, সেই সময়টা পাচ্ছি না। কারণ উনি আমাদের এত শ্রদ্ধার একজন মানুষ, তার কাছ থেকে সময়ের এক্সকিউজ নেওয়াটা আমাদের কাছে খারাপ, আমার কাছে খারাপ লাগতো। তখন বলেছে তোমাকে পেয়ে নিই, দাঁড়াও তুমি বলেছো আসো না, হ্যাঁ তোমার নতুন নতুন কয়েকটা গান রেডি করে রেখেছি, তুমি গান তুলছো না। তো সেগুলো খুব মিস করি, চাচার বকা। এবং যেটা উনি আমাকে ডেকে ডেকে তুলে দিয়েছেন, আমার কাছে এখন সেটাই সম্পদ, সেই গানগুলোই আমি এখন করি। তিনি এখন আমাদের মাঝে নেই, তবে তিনি বেঁচে আছেন আপনাদের মতো শিল্পীদের মধ্য দিয়ে, যারা গানকে বাঁচিয়ে রাখছেন এবং বাংলা খেয়ালের চর্চাটাও আসলে করে যাচ্ছেন। এভাবে আসলে একজন আজাদ রহমান আমাদের সকলের মাঝে বেঁচে থাকবে, এবং আজীবন যেন এটা থাকে। যে আয়োজনটা চলছে, আমরা চেষ্টা করব এটাকে জিইয়ে রাখতে, টিকিয়ে রাখতে, এবং নতুন প্রজন্মের যারা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করছে তাদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেই হবে আমাদের। আপনাদের সকলের সহযোগিতায় আশা করি এই যাত্রায় আমরা সফল হব, সবসময় আয়োজনটি আমরা পরিচালনা করতে পারবো। আমরা যদি আপকামিং কাজগুলো নিয়ে একটু শুনতে চাই, যে আগামীতে কি আসছে, নতুন কোনো গান পাচ্ছি কিনা, বা গান নিয়ে কি ভাবছেন আপনি? এর মধ্যে অনেকগুলো গান রেডি আছে, ওইটা এক একটা পর্বের জন্য আলাদা আলাদা করে রেখে দেওয়া। তার মধ্যে আমার খুবই সম্প্রতি ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে আমার ছাত্ররা, ওরাই খুলে দিয়েছে। তো সেটার জন্য নতুন নতুন কিছু গান করছি। খুবই সম্প্রতি একটি গান করেছি, এই গানটি লিখেছেন বিশ্বজিৎ রায়, সুর করেছেন, সঙ্গীতায়োজন করেছেন পল্লব সান্যাল, আমাদের অত্যন্ত গুণী তবলা শিল্পী বাংলাদেশের। তো পল্লবদা বলল তোমার জন্য একটা গান রেডি আছে, তুমি গিয়ে দিয়ে যাও। এত সুন্দর হয়েছে গানটা, ভীষণ মিষ্টি এবং কিছুটা রাগাশ্রয়ী, আমি বলবো যে এটা মেলোডিক রাগাশ্রয়ী গানটি। তো গানটি হয়ে গেছে মিক্স মাস্টার, গানের শেষ, এখন শুধু ভিডিওটা করা বাকি। তো চেষ্টা করছি আমরা পয়লা ফাল্গুনে গানটি নিয়ে আসতে আমার ইউটিউব চ্যানেল থেকে। ফাল্গুন উপলক্ষে উপহার, আর ফাল্গুন তো এই যে কিছুদিন বাদেই আমাদের কি বলবো, আমাদের প্রকৃতি যেমন বিভিন্ন রঙে সেজে উঠবে, আমরাও আমাদের নিজেকে বিভিন্ন রঙে সাজাবো, সেই সাথে নতুন কোনো গান, তাও প্রিয় শিল্পীর কণ্ঠে।
আচ্ছা, সেই গান নিয়ে আরেকটু জানতে ইচ্ছা করছিল, তবে শুরুতে জিজ্ঞেস করি গানটা আমরা কোথায় শুনতে পারবো, এরকম কোনো প্ল্যাটফর্ম এখনো নির্ধারণ করেছেন? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ থেকে। পাবে গানটি। আচ্ছা, এছাড়া প্লেব্যাক নিয়ে কিছু ভাবনা আছে আপনার? প্লেব্যাক না, সম্প্রতি একটা শর্ট ফিল্মের জন্য গান করেছি, ওটাও হয়তো খুব শীঘ্রই আসবে। ওটা এখনই বলতে চাচ্ছি না, সব কাজ শেষ হোক, কারণ এখনও সিনেমার অনেক কাজ বাকি। আমি শুধু গানটা গেয়ে দিয়ে এসেছি, তো সব ঠিকঠাক হলে নিশ্চয়ই সামনে এটাও অ্যানাউন্স হবে। আপনি বলছিলেন যে কোনো কাজ নিয়ে আসলে আপনি কি হবেন কখনো আগে থেকে ভাবেন না, তবুও তো মানুষের জীবনে একটা মিশন বা একটা স্বপ্ন থাকে। একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি, সেটা কি পূর্ণ হয়েছে কিনা নাকি আছে? না, পূর্ণ হয়নি, এখনো তো কত কাজ করা বাকি। আমি তো এখন শুধু গেয়েই চলেছি। আমার স্বপ্ন আসলে, আমি তো গান গেয়েই যাচ্ছি, কিন্তু যে জিনিসটা হয় যে এটা প্রিয়াঙ্কার গান, এই জায়গাটাতে আমার একটু বেশি ফোকাস, যে কিছু মৌলিক রাগাশ্রয়ী গানগুলো আমি আসলে করে যেতে চাই, যেটা যুগ যুগ বেঁচে থাকবে গানগুলো, এবং গানগুলো সবাই গাইবে। এবং রাগাশ্রয়ী গান, যে অনেকে বলে না এটা তো অনেক পুরনো, এই গান পুরনো দিনের গানগুলো আমরা ঘুরে ফিরে গাইছি। তো সেখান থেকে বেরিয়ে এসে নিজের এই প্রজন্মে নিজের একটা গান হওয়া, রাগাশ্রয়ী গানগুলো এস্টাবলিশড হওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার মনে হয়, এবং সেটা ভেবে সামনের দিকে কাজ করতে চাই আর কি। দেখা যাক কতটুকু কি করতে পারি। নতুন প্রজন্মে যারা আসলে ক্লাসিক্যাল নিয়ে ভাবছেন, যেহেতু আপনার একদম বেসিক বা কোর জায়গাটি ক্লাসিক্যাল, তো যারা ক্লাসিক্যাল শিখতে চায় বা শিখে একটা ক্যারিয়ারের দিকে আসতে চায়, অনেকেই ভাবেন যে আমি ক্লাসিক্যাল শিখে কোন দিকে যাব, শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে পেশা হিসেবে কি সেটা নিতে পারবো কিনা, তাদের জন্য আপনার পক্ষ থেকে আসলে কি থাকবে নির্দেশনা? কেন নয়, নিশ্চয়ই পেশা হিসেবে নিতে পারবে, সে পারফর্মার হতে পারবে। আমাদের এখন অনেক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ধীরে ধীরে, তো সেখানে আরও পৃষ্ঠপোষকতা প্রয়োজন সরকারের পক্ষ থেকে বা বেসরকারি পক্ষ থেকে, এবং সেটা অনেক বড় প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এবং এখন আমরা শুধু এটাই বলবো না যে আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, এখন ওপেন মার্কেট, এখন সবাই ফেসবুক, ইউটিউব বা ইনস্টা সব নিজের জায়গায় নিজেরা দাঁড়াচ্ছে। আমরা প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার অনেক কিছু দেখছি। তো সেই মিউজিক নিয়ে কাজ করলে আমার মনে হয় যে জেনুইনলি কেউ যদি এটা শেখে এবং করে, সে অবশ্যই এস্টাবলিশড হতে পারবে এবং কর্মক্ষেত্রেও প্রস্তুত আছে। আমাদের এতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে শিক্ষকতার একটা জায়গা আছে, বা আমাদের মিডিয়ায় অনেক অনেক জায়গা আছে। তো সেইখানে নিয়ে একটা প্রোগ্রাম রেডি করা, এই সব কিছু ভেতরে নিজের সেই জ্ঞানটা না থাকলে সেটা সে কাজে লাগাতে পারবে না। এবং দেখা যায় মিউজিক ডিরেকশনের কাজও যদি সে করে, তো সেখানেও কিন্তু সে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে অনেক কাজ করতে পারে, সেই সুযোগ আছে। আসলে শিখে আর চর্চা করে আসলে এই ক্লাসিক্যাল মিউজিক বলি বা মিউজিকের যে কোনো শাখাই বলি, আসলে সমৃদ্ধ হওয়া সম্ভব। সত্যি অনেক ভালো লাগলো আজকে আড্ডায় অংশ নিয়েছেন আপনি আমাদের মাঝে। আবারও দেখা হবে আপনাদের সাথে, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে কিন্তু বিদায় নিব। অনেক ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আমাদের নতুন তারকাদের সাথে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।